সুষ্ঠু ভোটের মাধ্যমে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কেউ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জন্মাষ্টমী উপলক্ষে সন্ধ্যায় হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। বলেন, এমন পরিস্থিতিতে কোনো অপশক্তি যাতে আবার গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে, এজন্য দল মত নির্বিশেষে সবাইকে সতর্ক থাকতে হবে। জুবাইর রহমানের রিপোর্ট। জন্মাষ্টমী উপলক্ষে সন্ধ্যায় হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, সম্প্রতি সংখ্যালঘুদের উপর সংঘটিত হওয়া একটি হামলাও সরাসরি ধর্মীয় কারণে নয়, বরং পতিত রাজনৈতিক দলের অসৎ উদ্দেশ্য হাসিল প্রত্যেকটা হামলার নেপথ্য কারণ। একটা হামলার ঘটনাও কিন্তু সরাসরি ধর্মীয় কারণে সংঘটিত হয়নি, বরং এই যে পতিত যে রাজনৈতিক দলটা, এদের হীন দলীয় বা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কিন্তু প্রত্যেকটা হামলার নেপথ্য কারণ। তারেক রহমান বলেন, রাষ্ট্র ও সমাজের আইনের শাসন থাকলেই সবাই নিরাপদ, না থাকলে কেউ নিরাপদ নয়। তাই আইনের শাসন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। রাষ্ট্র ও সমাজের আইনের শাসন থাকলে আপনি, আমি, আমরা সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু যাই বলি না কেন, আইনের শাসনে সবাই আমরা নিরাপদ। আইনের শাসন না থাকলে আমরা কেউই নিরাপদ না, যেটি কদিন আগেও সত্য বলেছিল মানুষের কাছে। এদিকে অনুষ্ঠানে দেয়া বক্তব্যে পার্বত্য চট্টগ্রামের চলমান সংঘাত ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে পরিকল্পিত একটি চক্রান্ত শুরু হয়েছে, জনগণ এসব ষড়যন্ত্র রুখে দেবে। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার 6 শিক্ষার্থীকে আদালতে নিয়ে সত্যতা স্বীকার করা হয়েছে। আদালত তাদের জবানবন্দি শুনে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। এদিকে নিউ মার্কেট থানার হত্যা মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিস্তারিত জানাচ্ছেন আবু সাইদ অপু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন মানিককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া 6 শিক্ষার্থীকে রাতভর জিজ্ঞাসাবাদের পর দুপুরে আদালতে তোলে শাহবাগ থানা পুলিশ। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে 164 ধারায় জবানবন্দিতে ঘটনার স্বীকারোক্তি দেয় গ্রেপ্তারকৃত শিক্ষার্থীরা। পরে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে এই যে 6 জন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা জড়িত এবং তারা সেটা আজকে আদালতে স্বীকারোক্তি দিয়েছে। এদিকে রংধনু গ্রুপের পরিচালক মিজানকে আদালতে তোলা হয়। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ডাক্তার হাসানুল হক নিপুণকে আদালতে তোলা হয়। শুক্রবার দুপুরের পরপরই নিউ মার্কেট থানার হত্যা মামলায় পুলিশের অতিরিক্ত সাবেক ডিআইজি মশিউর রহমানকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা তা 10 দিনের রিমান্ড আবেদন করলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে পিটিয়ে মেরে ফেলা তোফাজ্জল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার রাত 12টায় মরদেহ বরগুনার পাথরঘাটার চরদুয়ানি নিজ বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শত শত মানুষ রাতেই তোফাজ্জলের বাড়িতে ভিড় জমান এক নজর দেখার জন্য। সকালে হাজারো শোকাতুর মানুষের উপস্থিতিতে জানাজা সম্পন্ন হয়। জানাজার পর পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয় তোফাজ্জলকে। গেল বুধবার ঢাবির ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে আটক করা হয় তোফাজ্জলকে। পরে গণপিটুনিতে মারা যায় সে। পারিবারিক সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্য হারানো তোফাজ্জল পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে অনার্স মাস্টার্স শেষ করেছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাবিবুন নবী নামে এক যুবককে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। শুক্রবার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার দিবাগত রাতে ধামরাই পৌরসভা এলাকা থেকে একজনকে থানায় আনা হয়েছে। এদিকে ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। শামীম হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় ওই 8 শিক্ষার্থীকে গতকাল সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া অজ্ঞাতনামা 20 থেকে 25 জনকে আসামি করা হয়েছে।
মব জাস্টিসের নামে মানুষ পিটিয়ে মেরে ফেলা কোনোভাবেই কাম্য হতে পারে না উল্লেখ করে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে এ সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেউ অন্যায় করলে বা অপরাধী হলে দেশে প্রচলিত আইন অনুযায়ী ওই ব্যক্তির বিচারের বিধান রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। কোনো ব্যক্তি অন্যায় এবং অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে, কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। এছাড়া কোনো অপরাধের ঘটনা ঘটলে জাতীয় জরুরি সেবা 999 বা 999 অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। খাগড়াছড়ি ও রাঙামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। গত বুধবার এক ব্যক্তিকে গণপিটুনি ও পরবর্তীতে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা, আক্রমণ ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে দুঃখিত এবং ব্যথিত। সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সকল বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য 3 জেলায় বসবাসকারী সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর। শুক্রবার প্রধান উপদেষ্টার মিডিয়া উইং থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সকলকে নির্দেশ দেওয়া হচ্ছে। এতে আরও বলা হয়েছে, শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শন করবেন। আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার সকাল 10টায় তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালতে হাজির করা হয়। এ সময় আসামিপক্ষে জামিনের আবেদন করা হলে দ্রুত বিচারকের আদালত না থাকায় তার জামিন শুনানি করা হয়নি। এছাড়া আসামির রিমান্ড আবেদনের বিষয়েও কোনো আদেশ দেননি জুডিশিয়াল চতুর্থ আদালতের বিচারক। এর আগে বৃহস্পতিবার রাত 10টায় শান্তিগঞ্জ উপজেলায় নিজ বাড়ি হিজক করজ থেকে সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। এখন থেকে সপ্তাহে 7 দিনই চলবে মেট্রো রেল। আগে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার মেট্রো রেল চলাচল বন্ধ রাখা হতো। আজ শুক্রবার থেকে চালু হলো শুক্রবারেরও ট্রেন। চালু হলো বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনও। এর ফলে বেশ উচ্ছ্বসিত নগরবাসী। আবু সাইদ দুপুরের আরেকটি রিপোর্টে দেখুন বিস্তারিত। এখন থেকে শুক্রবার সহ সপ্তাহে 7 দিনই চলবে মেট্রো রেল। আর এমন খবরে উচ্ছ্বসিত নগরবাসী। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, আপাতত শুক্রবার করে 60টি ট্রিপ চলাচল করবে আর অন্যান্য দিন 198টি ট্রিপ চলাচল করবে। অল্প খরচে এটা চালু হচ্ছে, এটা শুনে আমরা নগরবাসী অনেক আনন্দিত। এখন আমি যেটা হচ্ছে যে আমার কাজ সেরে আমি 1 ঘন্টার মধ্যে ফিরে আসতে পারি। সাপ্তাহিক 7 দিন চলে, তাহলে আমাদের জনগণের যানজট থেকে আমরা নিরসন পাবো। আর এদিকে শুক্রবার চালু হলো আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া কাজীপাড়া স্টেশন। পলাতক শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত স্টেশন চালু করতে কোটি কোটি টাকা খরচের কথা শুনিয়েছিল দেশবাসীকে, কিন্তু মাত্র 20 লাখ টাকাতেই মেরামত হয়েছে কাজীপাড়া স্টেশনটি। আমরা আশা রাখি যে আমরা খুব আনন্দের সাথে এই শুক্রবার দিনটা, ছুটির দিনটাও পালন করতে পারবো। এটা অবশ্যই একটা বিশাল আনন্দের বিষয় এবং এটা আমি অনেক ভালোভাবে দেখতেছি। কাজীপাড়া স্টেশনটি চালু হলেও আপাতত মিরপুর 10 নম্বর স্টেশন বন্ধ থাকবে। দ্রুত সময়ের মধ্যে এই স্টেশনটি চালু করা হবে বলে জানান কর্তৃপক্ষ। চলতি মাসে এই মেট্রো রেল থেকে 20,67,351 টাকা আয় করা হয়েছে। আর এই মেট্রো রেলের মাধ্যমে প্রতিদিন বিভিন্ন গন্তব্যস্থানে ছুটে যাচ্ছে প্রায় 3 লাখেরও বেশি যাত্রী। তবে এটি পুরোদমে চালু হলে এবং সপ্তাহে 7 দিন চলাচল করলে সাধারণ মানুষরা নির্বিঘ্নে যেমন চলাচল করতে পারবে, তেমন যানজটও দূরীকরণ হবে এই রাজধানী থেকে। কাজীপাড়া মেট্রো রেল স্টেশন থেকে আবু সাইদ, মাই টিভি, ঢাকা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়তে আসা মুসল্লিদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। জুমার নামাজ শুরুর আগে খতিবকে কেন্দ্র করে থমথমে হয়ে ওঠে বায়তুল মোকাররমের পরিবেশ। মুসল্লিরা জানান, বায়তুল মোকাররমের বর্তমান খতিব
হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। এমন সময় ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে পলাতক থাকা খতিব মাওলানা মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে হাজির হন। মসজিদে ঢুকে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন তিনি। এমন সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। তখন দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে পরিবেশ শান্ত হলে আবারও সাধারণ মুসল্লিরা মসজিদে প্রবেশ করেন। অন্তর্বর্তী সরকারের প্রশাসনে শস্যের মধ্যে ভূত আছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তার দাবি এখনও ষড়যন্ত্র শেষ হয়নি। ভারতে বসে শেখ হাসিনা নানা ষড়যন্ত্র করছেন। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা শীর্ষক এই আলোচনা অনুষ্ঠিত হয়। সেনাবাহিনীর কাছে আশ্রয়ে থাকা সাবেক সরকারের লোকেরা এখন কোথায় আছে এমন প্রশ্ন রেখে বিএনপির এই নেত্রী বলেন, বলা হয়েছিল 622 জন সেনাবাহিনীর অধীনে রয়েছে, এরা কোথায় গেলেন? এত এমপি ও মন্ত্রী অনেককে বের করে দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে এত কিছু প্রত্যাশা সম্ভব নয়, কারণ আমরা জানি এগুলো সংস্কার করতে পারে একমাত্র আমাদের যে কোনো নির্বাচিত সরকার। আপনার নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে যত দ্রুত সময়ে আপনারা নির্বাচন দেন, তারপরে আসবে জবাবদিহিমূলক সরকার। কোনো কিছুতেই লাগাম টানা যাচ্ছে না ডিম মুরগির দাম নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের। সরকারের বেঁধে দেওয়া দামে বাজারে মিলছে না ডিম, এমনকি মুরগিও। এছাড়া সুফল নেই আলু পেঁয়াজের শুল্ক কমানোরও। এমনিতেই দীর্ঘদিন ধরেই চড়া সবজির বাজার। অন্যদিকে রপ্তানি বন্ধ থাকলেও সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজি প্রতি 200 টাকা। তাই সপ্তাহ জুড়ে দামের প্রভাবে সন্তুষ্ট হতে পারছেন না ভোক্তারা। বিস্তারিত আমিনা হিরা রিপোর্টে। সপ্তাহের ব্যবধানে দেশবাসীর চোখে পড়ছে নিত্যপণ্যের দাম কমাতে বেশ কয়েকটি সরকারি উদ্যোগ, কিন্তু এখনও স্বস্তি ফেরেনি বাজারে। তেল, মশলা সহ প্যাকেটজাত পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও কারসাজি করে বাড়ানো চালের দাম এখনও ঊর্ধ্বমুখী। আগে যেভাবে বাড়ছে এখনো এই অবস্থায় আছে, আর কমাও নাই বাড়াও নাই। আলু পেঁয়াজের নিয়ন্ত্রণহীন দাম কমাতে বিদেশ থেকে রপ্তানি সহ শুল্ক কমালেও সুফল নেই বাজারে। কেজি প্রতি পেঁয়াজ এখনও বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকায়। পেঁয়াজটা এখন মনে করেন 115 টাকা চলে দেশি পেঁয়াজ, আদা 260, রসুন 220। গেল 15 সেপ্টেম্বর প্রাণী সম্পদ অধিদপ্তর খুচরা পর্যায়ে 1 ডজন ডিমের দাম 143 টাকা নির্ধারণ করলেও মানছে না কেউ। একই অবস্থা ব্রয়লার ও সোনালী জাতের মুরগির ক্ষেত্রেও। সরকারের নির্ধারিত দামের পরও কেজি প্রতি 10 থেকে 20 টাকা বেড়েছে মুরগির দাম। এই যে সরকার একটা রেট দিয়েছিল, ওই রেটে তো কেউ মাল বিক্রি করে না ফার্মে। যদি দাম কম থাকতো তাহলে আমরা কম বিক্রি করতাম, কাস্টমারও বেশি কিনতো। এখন কাস্টমার একেবারেই কম। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে রপ্তানি বন্ধ ইলিশের, কিন্তু তাও সম্ভব হচ্ছে না ইলিশের দাম নিয়ন্ত্রণে রাখা। সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজি প্রতি 200 টাকা। ইলিশের দাম আগে গত সপ্তাহে সপ্তাহে কেজিতে 200 টাকা বাড়ছে। দাম তো কমার কোনো লক্ষণই নাই, মানে তারা আগের মতোই দাম চাচ্ছে, কমার কোনো আসলে সম্ভাবনা দেখতেছি না। এদিকে সবজির বাজারের আগুন দাম। এখনো কাঁচামরিচ 160 থেকে 200 টাকা। হাতের নাগালে নেই অন্যান্য সবজির দামও। বাজারের এমন উচ্চ মূল্যে অতিষ্ঠ সাধারণ মানুষ। কাঁচা বাজার বলেন বা আমিষের কথা বলেন, মাছ, মাংস, ডিম এগুলোর কথা বলেন, দাম কিন্তু অপরিবর্তিত আছে। ফেসবুক কিংবা অন্য জায়গায় যেটা বোঝা যাচ্ছে যে বাজার একটা সহনশীল জায়গা আছে, আসলে নাই। রিয়েলিটি আসলে আলাদা দেখতেছে অনেক কিছুই। যথাযথ মনিটরিং এর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করার আহ্বান ভোক্তাদের। আমিনা হিরা, মাই টিভি, ঢাকা। ঢাকা সহ দেশের 7 বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আগামী সপ্তাহে কিছুটা প্রশমিত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় পরবর্তী 72 ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, জানিয়ে আবহাওয়াবিদ বলছেন বৃষ্টি কমলেই তাপমাত্রাও কমতে শুরু করবে। আমিনা হিরার আরেকটি রিপোর্ট। প্রখর তাপে হাঁসফাঁস জনজীবন। দেশের 7 বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। সূর্যের রুদ্ররূপে অস্বস্তিতে মানুষ, কোথাও মিলছে না স্বস্তি।
তীব্র গরম আর জলীয় বাষ্পের আধিক্যে তাপ অনুভূত হচ্ছে বহুগুণ। চলমান তাপপ্রবাহ প্রশমিত হয়ে জনজীবনে স্বস্তি মিলবে কবে, জানালো আবহাওয়া অধিদপ্তর। আগামী সপ্তাহেই ফের বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই যেটা তাপপ্রবাহ যেটা বয়ে যাচ্ছে এই তাপপ্রবাহটা আরও 2 দিন থাকবে, অর্থাৎ আগামী রবিবার পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। রবিবারের পর থেকে এই তাপপ্রবাহটা অনেকটা প্রশমিত হবে। বৃষ্টি বাড়লে তাপমাত্রা নিয়ন্ত্রণে আসবে এমনটা জানান আবহাওয়াবিদ। বৃষ্টিপাতের এই সময়টা কমে যায়, তখন তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে থাকে। আর এর সঙ্গে যুক্ত হয়েছে যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি এবং জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য কিছু মানুষের শরীরের ঘামটা শুকাচ্ছে। বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, আর বৃষ্টিপাত যখন বাড়বে তাপমাত্রাটা কমে আসবে। আগামী সপ্তাহ থেকে বৃষ্টির অনুপাতে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পাবে বলেও জানান আবহাওয়াবিদ হাফিজুর রহমান। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। শেষ করব শরৎকালের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের খবর জানিয়ে। কাশফুলে সেজেছে শরতের প্রকৃতি। সিরাজগঞ্জের উল্লাপাড়া চর সাতবাড়িয়া 0 পয়েন্টে এখন কাশবনে ঢইয়ের খেলা। ইট পাথর থেকে পলাতে কাশবনে ছুটছেন সৌন্দর্য পিপাসুরা। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আনিসুর রহমান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। শরৎ মানে নীল আকাশে সাদা মেঘের ভেলা আর কাশফুলের শুভ্রতা। প্রকৃতিতে শরতের কাশফুল দেখে যে কারোরই চোখ ও মন জুড়িয়ে যাবে। তেমনি মন ভোলানো সৌন্দর্যের জুড়ি বসেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীর পাশে চর সাতবাড়িয়া 0 পয়েন্টে। কাশফুলের সৌন্দর্যে পর্যটন কেন্দ্র না হলেও ভ্রমণ প্রেমীদের আগমনে মুখর হয়ে উঠেছে প্রতিটি বিকেল। এই সৌন্দর্যের সাথে ছবি তুলে ছড়িয়ে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রকৃতির এই রূপ দেখতে তাই প্রকৃতি প্রেমীদের ঢল এই কাশবনে। শরৎকালের কাশফুল অবশ্যই সুন্দর লাগবে, শরৎচন্দ্রের মতোই সুন্দর। বিভিন্ন পর্যটকরা এরা আসে, টিভিতে, ফেসবুকে সব জায়গায় ভাইরাল হয়, এটা দেখতেও ভালো লাগে। নদীর পাড়ে অনেক সুন্দর একটি কাশবন, এখানে আমি আসছি আমার বন্ধুদের নিয়ে ঘুরতে, আমি অনেক ছবি তুলছি। বিভিন্ন শ্রেণীর লোকজন এখানে ঘুরতে আসতেছে, সেই উদ্যোগে আমাদের এখানে আসা। বেড়াতে আসছে নদীর পাড়ে কাশবন, সবাইকে দেখতে সুন্দর লাগে, দৃশ্যটা অনেক সুন্দর। বিকেল হলেই কাশফুলের এই সৌন্দর্য দেখতে ছুটে আসেন দর্শনার্থীরা। এই মৌসুমে তেমন কাজ না থাকলেও প্রকৃতি প্রেমীদের নদী পারাপারে ব্যস্ততা বেড়েছে মাঝি মাল্লাদের। কেশাঘাতে এই নৌকা চলাচলে সবারই উপার্জন, 51 নৌকায় 1800-900 কামাই হয়। অনেক লোকজন যাতায়াত করে, এই জন্য সবাই দেখতে আসে এবং সবার হাতে দেখা যায় কাশফুল। এই জায়গায় কাশফুল আছে হয়েছে দেখেই ব্যবসা ভালো হইতেছে এবং লোকজন দিন ভরাই আছে। শরতের মন কাড়া সৌন্দর্য বাংলার মানুষকে মোহিত করে বলেই শরৎ বাংলার ঋতুরূপের রাজকুমারী। এমন সৌন্দর্যের উৎসগুলো হারিয়ে যাচ্ছে নগরায়নে বলে দাবি করেছেন স্থানীয় সংস্কৃতি কর্মীরা। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে যখন পানি নেমে যায় বা পানি যখন কানায় কানায় পূর্ণ থাকে, যাবার প্রাককালে এই সৌন্দর্যটা আমরা লক্ষ্য করি। সেখানে আমরা দেখতে পাই এই নীল আকাশের ভেলার সঙ্গে এই কাশফুলের যে সৌন্দর্য রয়েছে মানুষকে চরম আকর্ষণ করে। সারাদিনের ক্লান্তি শেষে একটু সুখের পরশ পেতে বন্ধু পরিজন নিয়ে কাশবনে ছুটে আসছে প্রকৃতি প্রেমীরা। ইলিয়াস কমল, মাই টিভি।